বং দর্পণ বিনোদন সবার জন্য। শুভ মহালয়া। আজ মহালয়ার পুণ্যতিথিতে আমরা দেবীপক্ষের প্রোগ্রাম শুরু করছি আজকের থেকে। দেবীপক্ষের প্রোগ্রামে আজকে আমাদের নতুন একজন অতিথি আছে, যার এক বিশেষ বই নিয়ে তিনি আমাদের কাছে হাজির হয়েছেন। তার বইটির নাম মানুষ। মানুষ বইটি হয়তো আপনারা অনেকেই দেখে থাকবেন, বিভিন্ন অ্যামাজন বা আরও অনেক স্টলে আপনি দেখতে পারবেন। সেই বইটার যে আর্টওয়ার্ক, সেই আর্টওয়ার্কটির আর্টিস্ট আমার সামনে এই মুহূর্তে বসে আছেন। তিনি হচ্ছেন সৌমেন ভৌমিক। সৌমেনদার কাজ ইতিমধ্যে বিভিন্ন দেশ ছাড়িয়ে বিদেশ সব জায়গায় এক্সিবিট হয়েছে, এবং সৌমেনদা কিন্তু বিভিন্ন কলেজের অধ্যাপনাও করেছে, তাই তো সৌমেনদা? দিল্লিতে করেছো। সৌমেনদা কেমন আছো? পুজো তো আজ থেকে শুরু হচ্ছে, মহালয়া মানে কলকাতায় পুজো শুরু হচ্ছে। কলকাতায় ভালো আছি। কলকাতায় একটা অন্যরকম অনুভূতি আছে, কেন কি যে আমি দিল্লিতে ছিলাম 45 বছর, 45 লং ইয়ার্স আই ওয়াজ লিভিং ইন দিল্লি। এখন রিসেন্টলি লাস্ট ইয়ার ইন নভেম্বর আই শিফটেড টু কলকাতা ডিউ টু সাম পার্সোনাল রিজনস। আমার মা মারা যান 2022-এ। আমি আমার নিজের বাবাকে নিয়ে আছি। তো আজকে কলকাতায় যেই পরিস্থিতি আছে, মানে এই যে প্রোটেস্ট বা এইগুলো চলছে, সব কিছুই চলছে, তার মধ্যেও পুজো চলছে, সব কিছু চলছে, একটা মিক্সড রিয়াকশন। এই যে কলকাতার যে পরিস্থিতি, তার মধ্যে দিয়ে তোমার এই মানুষ বইটা নিয়ে আজকে আমাদের যে দেবীপক্ষের আলোচনা, বলতে পারো একটা শুভ মুহূর্তে এমন একটা সিচুয়েশনে বসে একটা খুব প্রাসঙ্গিক বই নিয়ে আমরা আলোচনা করব আজকে। সেই প্রাসঙ্গিকতাটা কিন্তু শুধু আজকের দিনের জন্য নয়, বিগত দিনেও ছিল এবং আগামী দিনেও থাকবে। ঠিক আছে, ঠিক। সেই বইটা আমাদেরকে সমাজের প্রেক্ষাপট তুলে ধরে। ইটস মোর লাইক এ মিরর। আপনাকে দেখাবে যে সোসাইটি, আমি যেটা করেছিলাম সোশিও পলিটিক্যাল করেছিলাম, আর আমি শুরু করেছিলাম 2012-তে এটা কাজ, আর শেষ করলাম 2018-তে। 2018-তে নভেম্বরে ইয়া ডিসেম্বরে আমি এটাকে লঞ্চ করি দিল্লিতে। আমি কাজ করতাম ত্রিবেণী কলা সঙ্গমে বসে। দিল্লিতে ত্রিবেণী কলা সঙ্গম আছে। ওনার যে ওনার উনি হচ্ছেন অমর শ্রীধরনী। I am really thankful to Amar Sridharani and all the staff who allowed me, মানে ওখানে বসে মাঝখানে ইংলিশ বলছি, এটা নিয়ে আপনারা কেউ প্লিজ খারাপ মনে করবেন না। হ্যাঁ, আমার একটু অসুবিধা হয়ে যায়। তো ওনারা আমাকে অনেক মানে কোঅপারেট করেছিলেন। আমি ওখানে বসতাম, ওখানে বসে সারাদিন ড্রয়িং করতাম। তখন মা আমার জীবিত ছিলেন, শি ওয়াজ লাইফ। আর আমি সকালে বেরিয়ে যেতাম, রাত্রে ঢুকতাম 10টা 11টা বা 12টার সময় বাড়িতে। আমি বসে থাকতাম, কাজ করে যেতাম। আমার 6 বছর লেগেছিল এই কাজটা করতে। মানে এই মানুষ বইটা যে আপনি দেখছেন আমি হাতে ধরে বসে আছি, এটা করতে আমার 6 বছর লেগেছিল। এই যে বই মানুষ, বইটার ওজন যেরকম, ভেতরের যে মেটেরিয়ালস আছে তার ওজন কিন্তু এই বইয়ের ওয়েটের থেকে অনেক বেশি ভারী। কতটা ওজন ভারী সেটা, এটা 1.5 কিলো, এটা 1.5 কিলোর বেশি ওজন। সেটা নিয়ে আজকে সৌমেনদা আমাদের সামনে আলোচনা করবেন। এটা 1.5 কিলো বেশি ওজন। হ্যাঁ, ঠিক আছে। আর এটার দাম কিন্তু 1500 টাকা। হ্যাঁ, 1500 টাকা। আপনি এটা অ্যামাজনে পাবেন। অ্যামাজনে এই মুহূর্তে বইটা বিক্রি হচ্ছে আমাদের। অ্যামাজনও আছে, অ্যামাজনে আপনি ডিসকাউন্টে এই বই পেতে পারেন। কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে? ওখানে 10% या 20% ডিসকাউন্ট দিচ্ছে যতটা আমি জানি। আর এটা বিক্রি করছেন পিকাডেলি বুকস। আচ্ছা, যারা দিল্লি বেসড, তো পিকাডেলি বুকস সেটা বিক্রি করছেন। আচ্ছা, কলকাতায় কি কোনো স্টোরে কি? কলকাতায় আছে, কলকাতায় মানদাস, আচ্ছা, যেটা কলেজ স্ট্রিট আছে মানদাস, তার কাছে কপি রাখা আছে। মানদাসের কাছে কপি রাখা আছে। মানদাস থেকে আপনি ডাইরেক্টলি কিনতে পারেন এই বই। ওনারা এমনিতে বাংলা বই বিক্রি করেন, মানে ইংরেজি বই বিক্রি করেন, যেহেতু এটার মধ্যে ইংলিশে সব কিছু রাখা। তখন আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমাদের এতটা ভালো লেগেছিল ড্রয়িংটা, উনি বললেন যে আপনি রাখুন, আমরা চেষ্টা করব। তো উনি আমার 2টো কপি রেখেছেন। তো ওনারা সেল করবার চেষ্টা করছেন মানদাসে। তো কলেজ স্ট্রিটে মানদাসে এই বই রাখা আছে, তারা বিক্রি করার চেষ্টা করছে। আর দেখেছে অনেকে। আমি এটা ফার্স্ট ট্রাই করলাম। আর কলকাতা আমাকে এখন এক্সপ্লোর করতে হবে, যেহেতু আমি এখন নতুন এসেছি কলকাতায়।
তো সবাইকে আমি চিনি না, তা আমি চেষ্টা করব। আচ্ছা, আমরা জানি তুমি কলকাতারই মানুষ অ্যাকচুয়ালি। আমি বহনগরে জন্ম নিয়েছিলাম, আর তারপর আমার বাবা গভর্নমেন্ট জব থাকা সত্ত্বেও আমরা বিহারে চলে যাই, পাটনায়, বারাউনিতে। প্রথম বারাউনিতে থাকি, বারাউনি থাকার পর তারপর আমরা দিল্লি চলে যাই, কারণ বাবা ট্রান্সফার হয়। তো বাবা যখন ট্রান্সফার বারাউনিতে হয়ে মানে দিল্লিতে হয়ে যায়, তারপর দিল্লিতেই তার সেন্ট্রাল অফিস থাকে, তার হেড অফিস থাকে। তারপর 1980 থেকে, মানে 1980, তখন থেকে আমি দিল্লিতেই থাকতাম। আর দিল্লিতেই আমার পড়াশোনা, আমার স্কুলিং, আমার কলেজ। আমি কলেজ আবার দিল্লি থেকে পাস আউট 1997, অ্যান্ড আই গট দ্য ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ওভার দেয়ার। তারপর থেকে ওখানেই আমার কর্মক্ষেত্র ওখানেই, তখন থেকে আমি ওখানেই কাজ করছি, ওখানেই সব কিছু করছি। আর তারপর থেকে শুরু হলো আমার জার্নি। প্রথমে আমি অ্যাডভার্টাইজিংয়ে গেলাম, তারপর আমি বুক ইলাস্ট্রেশন করলাম, তারপর আমি টিচিংয়ে গেলাম, মানে পড়ানোর ব্যাপারে। তো তখন আমি প্রথম শুরু করলাম উইগেন অ্যান্ড লে কলেজ in Delhi. I was a lecturer over there. Then with College of Art Delhi, then with Amity University, APJ Satta University, then with South Delhi Polytechnic. Then I got associated with আবার ইংরেজি এসে গেল। ওকে, ফাইন। তো আমি তারপর যুক্ত হলাম ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট। তখন ওখানে ডাইরেক্টর ছিলেন প্রফেসর রাজীব লোচন। তো প্রফেসর রাজীব লোচনকে আমি একটা প্রপোজাল পাঠালাম যে আমি একটা নতুন জিনিস শুরু করতে চাই, দ্যাট ইজ ক্রিয়েটিভ পেন্টিং। নাও হোয়াট ইজ ক্রিয়েটিভ পেন্টিং? নাও উই অল নো হোয়াট ইজ পেন্টিং ইজ অ্যাবাউট, কিন্তু আমি যেখানে পেন্টিংটাকে নিয়ে আসতে চাই সেটা মোর এক্সপেরিমেন্টাল ওয়ে, সো মোর মডার্নিস্টিক ওয়ে, মোর কন্টেম্পোরারি, যেখানে আমি পেন্টিং শেখাবার চেষ্টা করব না, বা আমি আপনাকে পেন্টার বানাবার চেষ্টা করব না, কিন্তু আপনার মন আর মাথা, মানে আপনার প্রাণ আর মাথাকে আমি খোলার চেষ্টা করব আর্টের দিকে যাওয়ার জন্য। হি লাইক দ্যাট। দেন হি সেড কে কুড ইউ কন্ডাক্ট দ্যাট ক্লাসেস? আই সেড ইয়েস। ইনিশিয়ালি 25 জন খালি স্টুডেন্ট এলো, তারপর আমার কাছে স্টুডেন্ট ছিল 150 জন। তারপর সেটাকে দুটো ডিভিশন করা হলো, সেকশন এ, সেকশন বি। আর এক সময় ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টে স্টিল লাইফ শেখানো হতো, লাইভ ড্রয়িং শেখানো হতো, ক্রিয়েটিভ পেন্টিং হতো, বাচ্চাদের ক্লাসেস হতো, নানান রকম ক্লাসেস হতো। কিন্তু 2017-তে এটা আনফর্চুনেটলি, আই ডোন্ট নো দ্য রিজন, ইট গট শাট ডাউন। আর কোভিডের পরে তো শাটডাউন হয়ে যায়। দেন আই ওয়াজ উইথ রাষ্ট্রপতি ভবন, আই ওয়াজ টিচিং উইথ রাষ্ট্রপতি ভবন ফর মোর দ্যান 7 or 9 years ওভার দেয়ার। তো ওখানে ওই যুক্ত থাকার পরে মানে আমার টিচিংয়ের লাইনটা অনেকটা ছিল। আর আমার কিন্তু এই আর্ট লাইনের মধ্যে আমাকে খুব ইন্সপায়ার করে, যেখানে আমি চাই যে আমি যা জানি, আমার যা নলেজ যেটা আছে, সেটা যেন আমি অন্যের সঙ্গে শেয়ার করতে পারি, বিশেষ করে আজকের জেনারেশনের সঙ্গে। বিকজ আর্ট ইজ অল অ্যাবাউট শেয়ারিং। আমি যদি শেয়ার না করতে পারি, আমি যদি অন্যকে কিছু না দিতে পারি, দেন আই উইল ভেরি সেলফিশ। আমি সেটাকে পছন্দ করি না। আজকে যখন আমি কলকাতায় আছি, আজকে আমি কলকাতাকে আমি নতুন করে জানতে পারছি। আমি তো কলকাতা কখনো থাকিনি এত বছর, 45 বছর ওখানেই ছিলাম দিল্লিতে। কিন্তু আজকে যখন আমি কলকাতায় আছি, এখানে সেটেল করেছি, আমি চাই কলকাতায় এরকম অনেক জিনিস যেন শুরু হয়। আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি বঙ্গদর্পণে, আপনাদের আমি বললামও যে অনেক জিনিস, নতুন জিনিস যেন এখানে শুরু হয়, হচ্ছেও, আমি দেখছি নিজের চোখে। তো সেটা ভাল লাগছে। আজকে যে ইনিশিয়েটিভটি যেন নেওয়া হয় আমি কলকাতায়, সেটা আমি চাই। আচ্ছা, আজকে দেবী প্রতিপক্ষের শেষ এবং হ্যাঁ, দেবীপক্ষের শুরু, মহালয়া শুরু। আজকে আমাদের এই মানুষ যে বইটি, তার বিষয়ে আলোচনা হবে। তো এই মানুষ বইটি তুমি কখন, কিভাবে শুরু করলে এবং চিন্তা ভাবনা করলে, কেন করলাম আর কি করলাম? হ্যাঁ, কি করলে? আমি প্রথম শুরু করেছিলাম আমার সিরিজ সার্কাস অফ দ্য অ্যাবসার্ড, সেটা আপনাকে দেখিয়েছি। সার্কাস অফ দ্য অ্যাবসার্ডের প্রথম 16 শো করলাম 2010-এ। তারপর আমি করলাম হেড টেলস, একটা 16 শো করলাম ত্রিবেণীতে। প্রথমটা করেছিলাম ললিত কলা একাডেমিতে দিল্লিতে, সেকেন্ডটা আমি করলাম ত্রিবেণী কলা সঙ্গমে। তারপর আমি করলাম ক্রনিকলস অফ ভি,
তারপরে আমি দেখলাম যে কম্পোজিশনটাকে এতটা কমপ্লিকেট না করে আমি যদি একটা সিঙ্গেল ক্যারেক্টারের মধ্যে, সিঙ্গেল জিনিসের মধ্যে যদি কনসেন্ট্রেট করতে পারি, হতে পারে সেটা আরও বেশি ইম্প্যাক্টফুল হবে, মানে সেটা সোসাইটিকে ভালো করে দেখাতে পারবে। আমার পিছনে আপনি দেখতে পারবেন এই জিনিসগুলো যেগুলো আছে, সেখানে আমি কম্পোজিশনটাকে অনেকটা ছড়িয়ে কাজ করেছি। আমি ছড়াতে চাইছিলাম না, আমি চাইছিলাম এক একটা মানুষকে ধরি, তার যে জিনিসটা আছে, তার যে ক্যারেক্টারটা আছে সেটাকে বের করি, সেটা নিয়ে ড্রয়িংটা করি। দ্যাট ইন্সপায়ার্ড মি ফর মানুষ। মানুষ নামটা কেন রাখলাম? মানুষ নামটা রাখলাম কেন কি, যে আমি করেছিলাম হিউম্যান ইন্টারাকশন নিয়ে, আমি মানুষকে ধরছি, লোককে ধরছি, আমি সেটাকে নিতে চাইছিলাম, সেজন্য আমি করলাম মানুষ নামটা। এটা শুরু হয়েছিল 2012-তে। প্রথম ইনিশিয়ালি যখন শুরু হয়েছিল, আমি তখন বাইরে বসে খালি ত্রিবেণীতে বসে খালি স্কেচেসগুলো করতাম, জাস্ট লাইক দ্যাট। যখন স্কেচেসগুলো করতে করতে প্রায় 150খানা স্কেচ বা 200খানা স্কেচ হয়ে গেল, তখন আমি দেখলাম এটা একটা সিরিয়াস জায়গায় চলে যাচ্ছে, একটা সিরিজ তৈরি হচ্ছে। সিরিজ কখনো তৈরি হয় না আপনার 10টা কাজ করলে বা 30টা কাজ করলে, ইট হ্যাজ টু বি লং জার্নি। তো যখন আমি করলাম, তখন আমার মনে হলো যে না, আমাকে এটাকে নিয়ে আরও ভাবতে হবে। যখন ভাবনা চিন্তা করতে শুরু করলাম, তখন আমি দেখছি যে এটা একটা সাবস্টেন্সিয়াল জায়গায় দাঁড়াচ্ছে। ইমেজেসগুলো একটা স্টাইলে, ফরম্যাটের মধ্যে আসছে, স্টাইল একটা মধ্যে চলে আসছে, সিরিজে চলে আসছে। তখন আমি ভাবলাম আমি আর কোনো কাজ করব না, আমি রেগুলারলি এখানে বসে কাজ করব, আর সেটাই আমি করতাম। and it was painful because that time I was a freelance artist. I was not occupied with any job. আমি স্কুলে পড়াতাম না বা অন্য কিছু করতাম না, আমি এটাই করতাম। and it was really painful even for my parents, even for my mother. আমার মা আমাকে সাপোর্ট করতো, কিন্তু আমার মা বলতো এটাতে আর্নিং কী হবে, এটাতে টাকা তুমি কী পাবে, এটা করবে, এটা কী করবে। হ্যাঁ, অলদো আই ওয়াজ ডুইং শর্ট টার্ম ফ্রিল্যান্স জব ওভার দেয়ার, কিন্তু সেটাতে আমি সাস্টেন করতে পারতাম না, অসুবিধা হতো, কিন্তু তাও আমি করতাম এটা, বিকজ ইট ওয়াজ পেনফুল। আমাকে ভিতর থেকে আমার লেগেছিলো যে আমি এই জিনিসটা যদি করতে পারি, তার একটা বিশাল বড় জায়গায় দাঁড়া করতে পারি। আমি যেরকম বললাম, সুইজারল্যান্ড থেকে একজন ভদ্রলোক এলেন, উনি কিনলেন, তখন উনি আমাকে আইডিয়া দিলেন এটাকে বইয়ের ফরম্যাটে আনো, বুক ফরম্যাটে আনো, স্মল বুক ফরম্যাট। দেন ইট ক্লিকড ইন মাই মাইন্ড কে এটা যদি আমি আরেকটা জায়গায় একটা বইয়ের ফরম্যাটে কেন করবো না। আমি যতটা জানি, যতটা এখানে বইয়ে লিখেছেন জনি এমএল, আপনি এর জনি এমএলের ফরওয়ার্ড আছে, সেটা আপনি পড়তে পারেন। ভারতবর্ষে জীবিত কোনো আর্টিস্ট একটা কোনো সিরিজের উপর বই করে কখনো এরকমভাবে ছাপায়নি। যেটা ছাপানো হয়েছে সেটা হচ্ছে উনি মারা যাওয়ার পরে, সে যেই হোক আর্টিস্ট, রেট্রোস্পেকটিভ একটা বুক ছাপানো হয়েছে, সেটা কোনো পাবলিকেশন করেছে। জীবিত কোনো আর্টিস্ট বেঁচে থাকতে নিজের বই তৈরি করেছে, এটা খুব কম। আমরা যেটা জানি সেটা হচ্ছে আর্টিস্ট বুক। আর্টিস্ট বুক ইজ সামথিং ডিফারেন্ট, যেটা অনেক আর্টিস্ট করেছে, আমি কারোর নাম নিতে চাই না, বাংলাতেও অনেক আর্টিস্ট করেছে, আর্টিস্ট বুক বিক্রিও করছে, দেবভাষাও বিক্রি করছে, অনেকে বিক্রি করছে। আর্টিস্ট বুক ইজ সামথিং ডিফারেন্ট। আমি যেটা করেছি এটা হচ্ছে কম্পাইলেশন অফ মাই অল ড্রয়িংস ইন আ বুক ফরম্যাট। তার উপর আমি লেখালেখিও করেছি, আর এটা আমি নিজে ছেপেছি, এটা আমি নিজে পাবলিশ করেছি, এটা কেউ অন্য কেউ পাবলিশ করেনি, আমার কোনো পাবলিশার করেনি। এটাকে আমাকে অনেক বন্ধুরা, অনেকে সহযোগিতা করেছে, অনেকে হেল্প করেছে, ফাইন্যান্সিয়ালি হেল্প করেছে। এটা ক্রাউড ফান্ডিং করা হয়েছিল, দিস ওয়াজ ক্রাউড ফান্ডেড। এটার পিছনে ISBN নাম্বার আছে পুরো, ঠিক আছে। এটা প্রপারলি একটা পাবলিশড বুক, এটার যে কোয়ালিটি, ইটস অস্ট্রিয়ান পেপার, সো ইটস নট সামথিং হুইচ ইজ টেকেন ফর গ্রান্টেড, বানিয়ে দিলাম, মার্কেটে দিয়ে দিলাম, আপনারা দেখবেন না। এটা পুরো কোয়ালিটি মেনটেন করা হয়েছে, এটাতে আপনারা দেখবেন, এটাতে পুরো কোয়ালিটি মেনটেন করা হয়েছে। এটা করতে আমার 3 মাস লেগেছিল। সেই সময় আমার বাবা অসুস্থ হয়ে যান, হি গট লাং ইনফেকশন, সিভিয়ার লাং ইনফেকশন। তখন আমার জীবিত ছিল, 2018 ব্যাপার। আমার বুক লঞ্চ হয়েছিল 2018-তে, আর তখনই আমার কাজও চলছিল। ডিসেম্বরে আমার বুক লঞ্চ হয়েছে, আমি তার আগে আমি এটাতে ডিজাইনিং করছিলাম। বাবা আমার অসুস্থ, তার মধ্যেও আমি এটা করেছি। মানে কতটা আমাকে স্যাক্রিফাইস করতে হয়েছে, কতটা আমাকে পেন নেওয়া হয়েছে, আপনি বিশ্বাস করতে পারবেন না।
তো এটা স্মল ফরম্যাট আমি ড্রয়িং করতাম ডেইলি বসে ত্রিবেণীতে। 800খানা ড্রয়িং আমি তৈরি করেছিলাম, তার মধ্যে অনেক ড্রয়িং আমি ফেলে দিয়েছিলাম, মানে আমার যেটা পছন্দ হয়নি আই জাস্ট টিয়ার দেম আউট, ফেলে দিয়েছি। যেগুলো আমার সিলেকশন করেছিলাম সেইগুলো আজকে প্রিন্ট হয়েছে। আজকে এটার যদি আপনি দেখেন বইয়ের, এটা হচ্ছে 786 পেজেস। এটা একটা মজার ঘটনা আছে, আপনাদের বলি, শেয়ার করি। আমি যখন প্রিন্ট করছিলাম আমি চেয়েছিলাম 800খানা ড্রয়িংয়ের জন্য প্রিন্ট হয়। ওরা বললো আর প্রিন্ট হতে পারবে না, কেন কি আমরা থেকে আর বাইন্ড করতে পারছি না। যারা প্রিন্টিং করছিলেন তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন মুসলিম। এটা পটপটগঞ্জ দিল্লিতে প্রিন্টিং করা হচ্ছিল। তো যখন প্রিন্টিং করা হলো রাত্রে 11:30টার সময় তারা এসে দৌড়ে আমাকে বলেন, ভাই সাহেব मिठाई खिलाओ। मैं किस बात के लिए? बोले अल्लाह ने आपको बरकत दिया है, अल्लाह की रहमत है आप पे। আমি किस लिए? বলে তখন নম্বরটা বললো 786। এটা একটা कुरान और इस्लाम मध्य एक खूब होली नंबर। ये नंबर है? बोले हाँ, आप 800 चाहते थे लेकिन 786 में आके रुक गया, ये आज मिठाई खिलाना पड़ेगा आप। तो আমি তখন 100 টাকা দিয়ে দিলাম, ধরিয়ে দিলাম, বললাম आप लोग ऐश करो। बोले आपको अल्लाह की रहमत है, आप पे बरकत होगा, क्योंकि ये नंबर जो आ गया आपके पास ना, अब आप नहीं रुकोगे ज़िंदगी में। তো এইটা শুনে আমার এত খুশি হয়েছিলাম, তখন আমি বুঝিনি ব্যাপারটা, কিন্তু পরে গিয়ে যখন দেখলাম যে এটার রেসপন্সটা যা হচ্ছে দেশের বাইরে, তখন আমি বুঝলাম যে সত্যিই এটা একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে আমাকে। আমি এটার জন্য কোনো মার্কেটিং এজেন্ট বা কাউকে ধরিনি, কেউ আমার মার্কেটিং করেনি। আমি এই বই নিজেই নিয়ে দিল্লিতে ঘুরতাম, তখন হঠাৎ আমার মা মারা যাওয়ার পর আমি একজনের কাছে গেলাম, বইয়ের দোকান ছিল পিকাডেলি বুকস। এটা হচ্ছে আপনার শঙ্কর মার্কেটে, কনক প্লেসের কাছে শঙ্কর মার্কেটে পিকাডেলি বুকস। ওখানে একজন ভদ্রমহিলা এটাকে চালান। উনাকে আমি বললাম একটু জল খেতে পাবো? আমি খেলাম। বলে আপ ব্যাগ মে क्या लेके घूम रहे हो? বললাম किताब। বলে दिखाओ। তখন আমি বইটা দেখালাম। বলে ये किताब मैं रखना चाहता हूँ। না आप रखोगे? আমি হিন্দিতে বলছি, কেন উনি যা বলেছেন হিন্দিতে বলেছিলেন। বলে आप रखोगे? বলে हाँ। बोले इसकी कीमत है 1500 रुपये, মানে 1500 টাকা এর দাম। बोले मैं इसको अमेज़ॉन में और अपनी किताब के यहाँ पे भी रखूँगा। तो उन्हीं संगे संगे আমার বইটাকে রাখলেন ওটা। बोले बेटा आज से तुम मेरे बेटे की तरह हो, जब मन करे दुकान में आ जाना, बैठ जाना। আপনি বিশ্বাস করবেন না, তারপরে আমি অনেকবার ওই দোকানে গেছি। উনি আমার মায়ের মতন, এখনও আমি দিল্লিতে গেলে উনি আমাকে মায়ের মতন ট্রিটমেন্ট করেন। এখনও ফোন করেন আমাকে যে তুমি দিল্লিতে চলে আসো। উনি আমাকে প্রেশার দিচ্ছেন বারবার যে কাম ব্যাক টু দিল্লি, আমার এখানে এসে আর্ট ক্লাসেস কন্ডাক্ট করো, আমার এখানে এসে বই বিক্রি করো, কলকাতায় থেকো না, ঠিক আছে? উনি আমাকে বলছেন তুমি কলকাতা থেকো না, কলকাতায় মত রহো। আমাকে রাত্রে যে কোনো সময় ফোন করেন, দিনে ফোন করেন। ওনার ছেলে পাইলট, ওনার মেয়ে লাজপত নগর থাকেন, বিবাহিত। তো উনি আমাকে বলেন বেটা তুই यहाँ पे आ जा, यहीं पे रह। তো আমার একটা বিশাল ফ্যামিলি আছে দিল্লিতে, বিশাল। তো জানি না, কলকাতাকে আমি নিয়েছি আমার নতুন জায়গা নিয়ে, আর কলকাতাকে আমি ভালোবাসি। আর কলকাতায় আমার বহু বন্ধু আছে, শান্তনু ব্যানার্জি আছে, অনির্বাণ মুখার্জি আছে, জীবন বিশ্বাস আছে, আশিস মণ্ডল আছে, অনেক আছে আমার বন্ধু যাদেরকে আমি চিনি। চন্দনাদিকে আমি চিনি, চন্দনা হোর, যারা আমাকে সাপোর্ট করে। তাপস মজুমদার আছেন, তাপস সরকার আছেন, শর্মিষ্ঠাদি আছেন। তো আমার এখানেও আমি কখনো একা পাই না। অনির্বাণ মিত্র আছেন, অনির্বাণ মিত্র আমার খুব ভালো বন্ধু, শ্রীরামপুরে থাকেন। তো এরকম অনেকে আছে। আর আরেকজনের কথা বলবো, শুভেন্দু সরকার, হি ইজ ভেরি ক্লোজ। সরকার মানে যিনি ওয়ার্ড টোন করেন, যিনি ওয়ার্ড টোন করেন, শুভেন্দু সরকার। মৌন অভিনয় না, শুভেন্দু সরকার করেন আপনার ওয়ার্ড টোন। আপনার ওয়ার্ডস দিয়ে উনি আর্টটা করেন। হ্যাঁ, শুভেন্দু সরকার আপনার এখানেই থাকেন, বহনগরের কাছেই থাকেন, কাশীপুরে থাকেন। শুভেন্দু সরকার আমার ভেরি ক্লোজ ফ্রেন্ড। তো এখানেও একটা ক্লোজ সার্কেল আছে আমার, যাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি, যাদের আর্টকে আমি পছন্দ করি, যারা খুবই ভালো মানুষ।
রাধিকাদি আছেন, রাধিকাদি যিনি গ্যালারি চালাচ্ছেন এখানে। অমিতাভ সেনগুপ্ত আছেন, অমিতাভদা এখন নর্থ ইস্ট থেকে ফিরে এসছেন, কলকাতা থাকেন। অমিতাভদার সঙ্গে আমি এখন ভালোভাবে যুক্ত আছি, আমরা কিছু কাজ করবার চেষ্টা করছি। তো কলকাতায় আমি নিজেকে মানে একটা মনে না ডিসপ্লেস পারসন, আমি সেটা মনে করি না। আমার খুব ক্লোজ মনে হচ্ছে সবার সঙ্গে, এটা ভাল লাগছে। মানে দিল্লির মতো কলকাতাতে তোমার একটা ফ্যামিলি গড়ে উঠেছে। দিল্লিতে আমার দিল্লিতে আমি খুব গভীরে ছিলাম। আমার দিল্লিতে সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে দিল্লিতে, যেটা আমি বলবো আপনাদেরকে, আপনারা কলকাতায় হয়তো সবাই জানেন না, সেটা হচ্ছে মান্ডি হাউস। যদি কখনো আপনাদের দিল্লি যাওয়ার সুযোগ হয় তখন মান্ডি হাউস যাবেন। কলকাতার একটা নেগেটিভ পয়েন্ট আপনাকে বলি, এখানে প্রত্যেকটা গ্যালারি স্ক্যাটার্ড। আমাকে যদি আজকে কেসিসি যেতে হয় আমি একদিকে যাব, আমাকে সিনেমাতে যেতে হয় একদিকে যাব, একাডেমি অফ ফাইন আর্টস আরেকদিকে যাব, বিড়লাতে যেতে গেলে আরেকদিকে যাব, সব স্ক্যাটার্ড, আঁকা প্রকারও স্ক্যাটার্ড। কিন্তু দিল্লিতে কি, দিল্লিতে আমি যদি মান্ডি হাউসে চলে যাই আমি ললিত কলা দেখতে পারবো, আমি ত্রিবেণী কলা সঙ্গম দেখতে পারবো, আমি বিকানের হাউস দেখতে পারবো, আমি এলটিজি যেতে পারবো, আমি শ্রীরাম সেন্টার যেতে পারবো, আমি রাশিয়ান সেন্টার যেতে পারবো। সব কিছু আমার সামনে এক জায়গায়, মানে একটা গণ্ডির মধ্যে আমি, মানে একটা জায়গার সার্কেলের মধ্যে এসে আমি বহু জায়গায় ঘুরতে পারি। এখানে আমার অসুবিধাটা কী হচ্ছে, আমি এক জায়গা থেকে এক জায়গায় যেতে গেলে আমার এক জায়গায় ফ্রাস্ট্রেট হয়ে যাই, বিভিন্ন জায়গায় যেতে গেলে। আর আমি যেখানে আছি, আমি আছি আপনার বহনগরের কাছে থাকি, সেটা গোপন করার কিছু নেই, ইটস অল পাবলিক নাও। তাই আমি বহনগরের কাছে থাকি। তো আমি এখান থেকে সব জায়গায় যখন ট্রাভেল করি মেট্রো থ্রুতে, তো আমার অনেক অসুবিধা হয়ে যায়। তো আমি এক এক জায়গায় ছড়ানো জায়গায় যেতে হয়। দিল্লিতে আমি এক জায়গায় পৌঁছে গেলে সব কিছু দেখতে পারি, এইটা হচ্ছে দিল্লির মজা। আচ্ছা, এবারে মানুষ বইয়ের যে তুমি শুরু করবে, সামাজিক প্রেক্ষাপটটা কোন জায়গা থেকে শুরু হয়েছিল? এইটা শুরু হয়েছিল নানান রকম বিষয়ের। একটা সময় ছিল যখন আপনারা জানেন যে জেএনইউতে প্রোটেস্ট হয়ে, স্টুডেন্টের প্রোটেস্ট, তাদের উপর লাঠিচার্জ, মারা, এমনকি ট্যাঙ্ক পর্যন্ত ঢোকানো হয়েছিল জেএনইউতে, ইফ আই এম কারেক্ট। জেএনইউতে রাত্রেবেলা ট্যাঙ্ক ঢোকানো হয়েছিল, আর ট্যাঙ্ক ওখানে বসানো হয়েছিল, আর বিভিন্ন রকম অত্যাচার করা হয়েছিল। তারা কে করেছিল, কী করেছিল, পলিটিক্যাল ওটার ব্যাপারে আমি যেতে চাই না। তারপরে হলো মানে আমাদের যে কৃষক ফার্মার্স প্রোটেস্ট, সেটা যে আন্দোলনটা হলো, সেটা সেই জিনিসগুলো, বিভিন্ন জিনিস আমাদের অন্ধ্রপ্রদেশের ফার্মার্সরা, এখানে একটা ড্রয়িং আছে পার্টিকুলার, অন্ধ্রপ্রদেশের ফার্মার্সরা গিয়ে প্রোটেস্ট করেছিল দিল্লিতে। সেটা করেছিল রাজপথের সামনে, মানে একদম প্রেসিডেন্ট হাউস, রাষ্ট্রপতি ভবনের সামনে। আর করেছিল আপনার এখানটা আপনার যন্তর মন্তরে। সেখানে তারা যাদের ফ্যামিলি মেম্বার তাদের মারা গিয়েছিলো, তাদের যে স্কাল সেটা নিয়ে গিয়েছিল, আর তারা ওখানে সবার সামনে ইঁদুর খাচ্ছিল। ইটস এ ফ্যাক্ট, নো জোক, ইঁদুর খাচ্ছিল। আর তাদের যে ফ্যামিলি যারা সুইসাইড করেছিল ডিউ টু ফার্মার্স প্রোটেস্ট অ্যান্ড ডিউ টু দ্য ডেথ, মানে তাদের যে তারা টাকা পয়সা দিতে পারেনি, সেইটা নিয়ে গিয়ে তারা, সেটা এখানে আছে, যেখানে আমি দেখেছি একটা মানুষ গলায় কঙ্কালের হাড় লাগিয়ে রেখেছে, পড়ে আছে। অ্যাকচুয়ালি সেটা হয়েছিল, তারা ওখানে কঙ্কালের হাড় নিয়ে বসেছিল ফার্মাররা, ঠিক আছে, সেই কঙ্কালের হাড়, আর তারা ইঁদুর খাচ্ছিল আর ওখানে বসে বমি করছিল। সেই জিনিসটা হয়েছিল দিল্লিতে, দ্যাট আই হ্যাভ সিন উইথ মাই ওন আইস। কঙ্কালের হাড় মানে তাদের যে যারা মারা গেছে আত্মীয়রা, তাদের হাড়টা তারা ঝুলিয়ে রেখেছিল গলায়। এইগুলো জিনিসগুলো আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করতো রাত দিন। এখন ওই যে সোশ্যাল আর পলিটিক্যাল ডিসকর্ড বা পলিটিক্যাল
আপহিভালগুলো চলছে, যেই জিনিসগুলো হচ্ছে, সেইগুলো আমাকে ইন্সপায়ার করতো এই জিনিসটা বানাবার জন্য। তারপরেও ইসরায়েল আর প্যালেস্টাইনের যেটা মানে হতো সেটাও আমি নিতাম। পলিটিক্যাল যে মানে ইকোনমিক্যাল যে আমাদের অবস্থা খারাপ ছিল, আমার অনেক বন্ধুরা অনেক সময় চাকরি চলে যেত, দিল্লিতে ওইটা হতো, আমি তাদের কথাগুলো শুনতাম, ইকোনমিক্যাল এগুলো শুনতাম সেটার থেকে। তারপর সিরিয়াসলি বলছি, মুসলিমদের উপর যে লিঞ্চিং হতো, পাবলিক লিঞ্চিং, সেটাও আছে। আমি মানুষকে দেখেছি যে তন্দুরি, আপনি তন্দুরি চিকেন খেয়েছেন, দেখেছেন তো? তন্দুরি চিকেনের মধ্যে একটা স্টিক ঢুকিয়ে দেওয়া হয় তন্দুরের মধ্যে, আপনি কভারটা দেখে বুঝতে পারবেন, এটার ভিতরেও আছে। তো তন্দুরি চিকেনের মতন যে মানুষকে ঢুকিয়ে গ্রিল করা হচ্ছে, আমি পাবলিক লিঞ্চিংকে যেখানে করা হচ্ছে, মুসলিমদের যে মারা হতো ফর নো রিজন, যে জিনিসটা ডিসকর্ডটা তৈরি করেছিল হিন্দু মুসলিমের মাঝখানে যেটা চলতো, আমি কোনো পলিটিক্যাল পার্টির নাম বলছি না, যেই করে থাকুক, সেটাকে নিয়ে আমি আমার মতন করে আমি দেখিয়েছি। আমি সেটাকে দেখাচ্ছি যে মানুষকে গ্রিল করা হচ্ছে তন্দুরের মধ্যে, ইটস মোর লাইক এ পিট ফায়ার। তন্দুরের মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাকে গ্রিল করা হচ্ছে কন্টিনিউয়াসলি। এটা আমার ডেফিনেশন, এটা আমার কল্পনা। পাবলিক লিঞ্চিং আর হিন্দু মুসলিমের যেটা হচ্ছে সেটা, এটা আমি নানান রকমভাবে দেখেছি। আমি অনেক সময় সোর্স দেখিয়েছি মানুষকে, যে তরবালগুলো এসে তাকে বিঁধছে, মানে ইটস পিয়ার্সিং ইওর বডি, তীরও দেখা যাচ্ছে। দ্যাট ইজ সামথিং ওয়ার আই এম শোয়িং হাউ ইউ আর গেটিং টর্চার্ড। নানান রকম সোশ্যালভাবে আপনি আসছেন, কেউ তরবাল দিয়ে, কেউ তীর দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, truth is not defined by one perspective, that is my belief. আপনি অনেক রকমভাবে সত্যটাকে মানে দেখেন। আমি যদি ভালো বাংলা, মানে বাংলাটা যদি একটু ভুল হয়ে থাকে খারাপ মনে করবেন না। ট্রুথ ইজ নট ডিফাইন্ড বাই ওয়ান পার্সপেক্টিভ। আই এম লুকিং এট থিংস ফ্রম মেনি অ্যাঙ্গেলস। তো আমি যদি মনে করি আমি অনেক রকমভাবে দেখবার চেষ্টা করছি, ভিজুয়ালি আমি যদি সেটা যদি দেখাতে চাই, তখন সেটাকে আমি চোখ দিয়ে দেখাচ্ছি। তাতে তো আমি ক্যামেরা আনতে চাই না, ক্যামেরা দিয়ে দেখাচ্ছি না, এটা দেখাচ্ছি না, ওটা দেখাচ্ছি না, তখন আমি দেখাচ্ছি চোখ দিয়ে। আপনি চোখ দিয়ে নানান রকমভাবে জিনিসটাকে দেখছেন। তো মাল্টিপল আইজ মিন্স মাল্টিপল ওয়ে অফ অ্যাবজর্বিং দ্য ট্রুথ, অফ লুকিং অ্যাট দ্য থিংস। সো দ্যাট ইজ ওয়াই আই এম শোয়িং ইট উইথ মাল্টিপল আইজ। এখনও করেছি আমি, এখনও যে ড্রয়িংটা করছি প্রোটোটাইপস অফ ফিয়ার, যেটা আমার সুইজারল্যান্ডে এখন একটা শো চলছে, আমার সোলো শো চলছে জুরিকে। সেটার ওপেনিং হয়েছিল আপনার 26 সেপ্টেম্বর। ইট উইল গো অন টিল 24th of October, and that shows again, that shows socio-political things. Unfortunately I'm not there due to some visa reason, but it's going on over there. This is my 4th solo show and my first solo show in Europe. I am continuing with this multiple eyes thing, কেন কি যে আমি বিশ্বাস করি আপনি দুটো চোখে দেখেন না, আপনি অনেক চোখে অনেক জিনিস দেখেন। আজকে আপনি যখন এখান থেকে বেরোবেন, বাড়ির বাইরে বেরোবেন, অনেক কিছু দেখবেন, আপনি তো অনেক কিছু দেখছেন। আপনি যখন অনেক কিছু দেখছেন, অনেকভাবে তো অ্যাবজর্ব করছেন। আমি ভিজুয়ালি সেটা যদি দেখাতে চাই, কি করে করব? অ্যাজ অ্যান আর্টিস্ট আই হ্যাভ টু ইন্টারপ্রেট দোজ থিংস। তো ইফ আই হ্যাভ টু ইন্টারপ্রেট দোজ থিংস, আমাকে ভিজুয়ালি সেটা ভাবতে হবে। তখন এই মাল্টিপল চোখগুলো দেখাবার চেষ্টা করি, কিংবা মাল্টিপল ফেস দেখাই। অনেক সময় দেখবেন আমি ফেসগুলোকে আমি ব্রেক করেছি, অনেকগুলো ফেস এখান থেকে পপ আপ করছে, এখানে দেখছে, ওটা দেখছে, সেটা দেখাবার চেষ্টা হচ্ছে। কেন কি যে আপনার মধ্যে একটা ব্যক্তিত্ব নেই, ইউ আর নট এ সিঙ্গেল পার্সোনালিটি, ইউ হ্যাভ গট মাল্টিপল পার্সোনালিটিস, রাইট? সো ইউ সি থিংস ইন ডিফারেন্ট ওয়েজ। সো অ্যাজ অ্যান আর্টিস্ট ভিজুয়ালি যদি আমাকে ড্রয়িংয়ে কিংবা পেন্টিংয়ে দেখাতে হয়, তখন আমি কীভাবে দেখাবো, আমার কনটেক্সটটা কী হবে, তো সেই জন্য আমি এগুলো করছি। আচ্ছা, এছাড়া তোমার যে ছবিতে আমরা দেখছি অনেক কঙ্কালসার শরীর আমরা দেখতে পাই, কোনোটার মাথা উড়ে গেছে, কোনোটার হাত পা ছিটকে গেছে, বোনস দেখা যাচ্ছে, ফ্লেশ নেই, এবং বলতে পারে একটা দলা পাকানো দেহ হলে যেরকম হয়, এটা কি সমাজ পিণ্ড,
হ্যাঁ, পিণ্ড, মাংসপিণ্ড, মাংসপিণ্ড। ঠিক তো? বাংলাটা ঠিক আছে? যদি মানে একটা হাড়গোড় সহ দেহটা যদি পুরো বার্ন হয়ে যায়, হুম। তার সাথে যদি মাংসগুলো লেগে থাকে তাহলে সেটা যেরকম দাঁড়ায় হুম। ঠিক সেরকম একটা ফিলিংস তোমার ছবির মধ্যে আছে। এই যে সমাজের একটা ছবি, মানে এটাকে এত ক্রূরতাভাবে, ক্রূরতাই বলবো এটাকে, হুম। ডিস্ট্রিক্ট, র, হ্যাঁ রুথলেস, হ্যাঁ, এটাকে তুমি কিভাবে Crude, নিয়ে আনলে, মানে কাজের ভেতর কিভাবে আনলে? গ্রুসাম, হ্যাঁ, কতগুলো শব্দ, কতগুলো ওয়ার্ড আছে না? আর এটা তো খুব স্বাভাবিকভাবে আমরা ভাবতে পারি না। এটাকে তুমি কিভাবে ভাবছো আর কি নিজের কাজে? আপনি যেরকম জিজ্ঞেস করেছিলেন যে আমি বোনসগুলো কেন দেখাই, শুধু হাড্ডি, শুধু হাড় না, হাড়ের সাথে গলা পাকানো মাংসের একটা হৃৎপিণ্ড, সেটা মানে একদম একটা মানুষকে বার্ন হয়ে গেলে তার হাড়ের উপর যে মাংস লিকুইড ব্যাপারটা পড়ে থাকে, মানে হুম। সেই যে একটা ইনফ্লুয়েন্স, সেই যে একটা ফিল, সেটা তোমার এই কাজগুলোর ওপর ফুটে উঠেছে কেন? কেন এটা একটা প্রথম ইন্সপিরেশন আমার যেটা ছিল সেটা হচ্ছে ফোটালে এতটা এতটা গভীরে গিয়ে এতটা, মানে কি বলবো, একদম নিখুঁতভাবে। হুম হুম এটার অনেকগুলো কারণ আছে, আমার পার্সোনাল কারণও আছে। আমি আগে শুরু করছি যে এটা ইন্সপিরেশনটা কোথার থেকে এলো। ইন্সপিরেশন এলো গোয়ার থেকে, গোয়াজ পেন্টিংস, গোয়াজ ড্রয়িং। আমি যখন গোয়ার কাজগুলো দেখতাম, যখন তার সিভিল ওয়ারগুলো দেখাতো, স্প্যানিশ সিভিল ওয়ারগুলো, তার যেই কাজগুলো দেখিয়েছে সেইগুলো আমাকে প্রচণ্ড ইন্সপায়ার করতো। মানে দ্যাট রনেস, দ্যাট গ্রুসামনেস। আর এটা একটা সোসাইটিকে একদম স্পষ্টভাবে দেখানো, মানে কোনো তার মধ্যে কোনো কি বলবো, কোনো মেকআপ নেই, কোনো রকম কোনো জটিলতা নেই, সিম্পল অন ইয়োর ফেস, সেটা দেখানো। সেটা যখন আমি গোয়ার এইগুলো পেন্টিংসগুলো, ড্রয়িংসগুলো দেখতাম, সেটার থেকে আমি খুব ইন্সপায়ার হতাম। দেন when I lost my mother in 2022, যখন মাকে জ্বালানো হলো, মাকে যখন জ্বালানো হচ্ছে, তখন আমাকে বলা হলো মার মাথাটাকে বাঁশ দিয়ে ভেঙে দেওয়ার জন্য। আমি লাস্ট পর্যন্ত দাঁড়িয়েছিলাম মার জ্বালানো দেখবার জন্যে। আমি মাকে খুব ভালোবাসতাম, আমি তার একই ছেলে। যখন আমি তার মাথাটা ভাঙলাম নিজের হাতে, আমাকে বললো ভেঙে দিতে হবে, তার আত্মাটা বেরিয়ে যাবে মাথার থেকে, হোয়াট এভার। আমি সেটা নিতে পারিনি। আমি রাত্রে ঘুমোতে পারতাম না, আমি বহু মাস ঘুমোতে পারিনি। আমি এটা একটা কারণ, আমি ফরিদাবাদ ছেড়ে আজকে আমি কলকাতায় আছি। আই লস্ট মাই ব্যালেন্স, টোটাল ব্যালেন্স। তারপর কয়েকদিন পর আমাকে বলা হলো তুমি তোমার মায়ের অস্থিগুলো নিয়ে যাও, আমাকে অবভিয়াসলি আমাকে গঙ্গায় গিয়ে বিসর্জন দিতে হবে। আমি তখন গড়গঙ্গায় গেলাম। গড়গঙ্গা হচ্ছে ইউপিতে। আমি আপনার হরিদ্বারে যেতে পারলাম না, তো গঙ্গা বলতে ওখানে কিছু ছিল না, আমার তো যমুনা দিল্লিতে, তো গঙ্গার জন্য আমাকে গড়গঙ্গা যেতে হলো ইউপিতে। ওখান থেকে নিয়ার অ্যাবাউট 300 কিলোমিটার। তো তার আগে সকালে যখন আমি গেলাম 5টার সময় ওই হাড্ডিগুলোকে নেওয়ার জন্য, অস্থিগুলো, আমি হাড্ডিগুলোকে হাতে নিয়েছিলাম আমার মায়ের, আর নিয়ে প্রত্যেকটা হাড্ডিকে আমি দেখেছিলাম, অবজার্ভ করেছিলাম। যারা ওখানকার ডোম ছিল, যারা ওখানকার লোক ছিল, তারা পর্যন্ত ভয় পেয়ে গেছিল আমাকে দেখে। আর মায়ের হাড্ডির ভিতরটা, মানে বোনসের ভিতরের স্ট্রাকচারটা, দ্যাট ওয়াজ অল ইয়েলো। কারণ তাকে এত মেডিসিন দেওয়া হয়েছিল যেটা বোন ম্যারোটা পুরো নষ্ট হয়ে গেছিলো, পুরো ইয়েলো হয়ে গেছিলো। আমি সেগুলোকেও পর্যন্ত দেখেছিলাম হাত দিয়ে টাচ করে, গন্ধ শুনে। আই স্মেলড মাই মাদার্স বোনস। সেগুলো যখন শুনছিলাম মনে হচ্ছে আমি মাকে আমি পাশে পাচ্ছি। আমি প্রত্যেকটা হাড্ডিকে কালেক্ট করেছিলাম। তার মধ্যে একটা হাড্ডি হচ্ছে এখানকার গলার, সেটাকে আমি ভুলে গেছি সেটাকে কী বলা হয়। সেটা মানুষের পুরো আত্মাকে বলা হয়। এখান থেকে এটা হয় এখানটা অবধি, আর সেটা দুটো এখানটাও থাকে, মানে একটা পুরো মানুষের স্ট্রাকচারের মতন থাকে। ইটস মোর লাইক একটা মানুষের স্ট্রাকচার। সেটা আমার একটা ফটোগ্রাফ আছে, আমি জানি এখন আমার ক্যামেরার মধ্যে নেই, ল্যাপটপে আছে। আমি ফটোগ্রাফ নিয়েছিলাম, সেটা পুরো একটা স্ট্রাকচার এখানকার পুরো মায়ের। ওটা আমার হাতে নিয়েছিলাম। আমি বললাম এটা আমি নিয়ে যেতে চাই। বলো নেই, ये आप लेके मत जाना, इसको आपको
बहाना होगा गंगा में। তা আমি নিলাম না, ওটা আমি রাখলাম, কিন্তু আমি প্রত্যেকটা হাত দিয়ে হাঁটে নিয়েছিলাম। তখন যেগুলো আমি নিয়েছিলাম তখন দেখলে যে মানুষ মরে যাওয়ার পর কী অবস্থায় থাকে। আমার মার মাংস সব কিছু তো জ্বলে গিয়ে খালি হাড্ডিগুলো রয়ে গেল। এখন আমি মানুষকে আরও বেশি বেয়ার বডি হাড্ডি স্ট্রাকচারই আমি দেখি। আপনি হয়তো ভালো কাপড় জামা পরে আছেন, সব কিছু পরে আছেন, যা কিছু থাকতে পারে, কিন্তু আমি মানুষকে দেখি। আর আমি এত ভায়োলেন্স, আমি 1984-এর কথা বলবো, যখন আমি দিল্লিতে ছিলাম, যখন ইন্দিরা গান্ধীকে মার্ডার করা হলো, অ্যাসাসিনেট করা হলো, তখন হিন্দু আর শিখদের লড়াই শুরু হলো। আমি রাত্রেবেলা আমরা তখন সিয়া পার্কে থাকতাম, চিত্তরঞ্জন পার্কে থাকতাম, ভাড়া বাড়িতে, ডি ব্লকে। তো আমাদেরকে লুকিয়ে থাকতে হতো লাইটগুলো বন্ধ করে। আর তখন ওরা সাইরেন জ্বালাতে হতো, যখন অ্যাটাক করতো তখন সাইরেন জ্বালিয়ে দিত। আর মিলিটারি ট্যাঙ্ক চলতো, চারদিকে প্যাট্রোলিং হতো, মানুষ জ্বলতো। তখন সর্দারদেরকে, শিখদেরকে টায়ার দিয়ে জ্বালিয়ে দেওয়া হতো। ঠিক আছে, আই হ্যাভ সিন দোজ ডেড বডিজ। অটোর মধ্যে যাচ্ছে, তাকে টায়ার দিয়ে, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে। সকালবেলা আমি বাবা হয়তো দুধ নিতে যাচ্ছে, আমি হয়তো যাতে হঠাৎ গিয়ে দেখলাম এরকম আছে, আমরা লুকিয়ে যাচ্ছি, কিন্তু আমি দেখতে পেয়েছি সেই বডিগুলো। আমি যে আজকে ইমেজেসগুলো তৈরি করছি, আমি যে আজকে ড্রয়িংস বা পেন্টিংস তৈরি করছি, তার যে লাইনেজ আছে সেটা আমার ছোটোবেলার থেকে এসছে। ইটস নট সামথিং জাস্ট লাইক দ্যাট, ইটস হ্যাজ আ লাইনেজ। তা আমি সেটা দেখেছি, নিজের চোখে দেখেছি যে জ্বলে গেছে, পড়ে আছে, হাড্ডি এরকম বেরিয়ে আছে, মুখ হয়ে আছে, এরকম পড়ে বসে আছে। তারা রাত্রে অ্যাটাক করতে আসছে, হিন্দুরা তাদেরকে পাথর ছুটছে, ওদিকে শিখরা আসছে লড়াই করতে। তারপর কিছু বছর পর আরেকটা অ্যাটাক হয়, যেখানে আমার মা আর বাবা বেঁচে যায়। তখন শিখরা অ্যাটাক করে সিআর পার্কে, যেখানে শিখরা এসে কালী পুজোর সময় কয়েকজন হিন্দুকে মারে। আমার বাবা মা কিছু মিনিটের জন্য বেঁচে আসে। আমার সেটাকে প্রচণ্ড আমার সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট করেছিল, যে মা আর বাবা এসে কাঁদছে যে আমরা কিছুক্ষণের মধ্যে বেঁচে এসেছি। আর আমারই বন্ধুর বাবাকে মারা হয়েছিল, আমরা 4-5 জনের মতন মারা হয়েছিল সিয়া পার্কে, ম্যাসাকার করা হয়েছিল কালী পুজোর সময়। তো এই জিনিসগুলো তখন আমি স্কুলে পড়ি সিয়া পার্কে। তো এই জিনিসগুলো আমাকে প্রচণ্ড ইম্প্যাক্ট করেছিল স্কুলে থাকতেই। আমি ড্রয়িংগুলো বানাতাম, কিন্তু ওই ড্রয়িংগুলো অন্যরকম ড্রয়িং হতো, ইটস মোর লাইক র লাইন্স আই ইউজ টু প্লে উইথ। তো এই যে আজকে আমি যে লাইনটা নিয়ে এসেছি, মানুষের লাইনটা, এটার সঙ্গে ওটা অনেকটা যুক্ত। আজকে তারপরেও যে আমি দেখছি ইন্টারন্যাশনালি যেই জিনিসগুলো হচ্ছে, যা চলছে, তারপর আমাদের দেশেও নিজের যা হচ্ছে, যে লোককে বুচার করা হচ্ছে, মারা হচ্ছে, নানান রকম রাইটস, নানান রকম জিনিস, মানুষের উপর যে অত্যাচার, সেই জিনিসগুলো আমাকে নিয়ে এসেছে যে মানুষকে আমি ওরকমভাবে দেখাতে চাই যে যেখানে আমি রক্তপিণ্ড, যেখানে আমি পুরো হাড় গোড় বেরিয়ে আছে, সব কিছু ছেড়ে বেরিয়ে আছে। ইটস র, ইটস মোর লাইক হোয়াট উই আর ট্রিটিং আওয়ার সোসাইটি রাইট নাও। উই আর ট্রিটিং আওয়ার হিউম্যানিটি, উই আর ট্রিটিং আওয়ার সেলস অ্যাজ অ্যানিমালস, মোর লাইক একজন একজনের উপর যা অত্যাচার করছে, সে যেই হোক, হিন্দু মুসলিম হোক, সে প্যালেস্টাইন ইসরায়েল হোক, সে পৃথিবীর যে কোনো কোনায় হোক, আজকে আপনার রাশিয়া আর ইউক্রেন হোক, যেই করুক, সবাই যারা আমরা যা ট্রিটমেন্ট করছি নিজেদেরকে, সেইগুলো। আরেকটা জিনিস থেকে আমি খুব ইন্সপায়ার হতাম, সেটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আমি আগেও যখন ছিলাম, আজও রাত্রে বসে আমি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের জিনিসগুলো দেখতে থাকি, সিনেমাগুলো বা ডকুমেন্টারিজগুলো দেখি। বেসিক্যালি আমি ডকুমেন্টারিজগুলো বেশি দেখি, যেগুলো বিবিসি বা অন্য যারা করেছে। কেন কি যে আগে হিস্টোরিক্যালি যেটা হয়েছিল, মানুষকে কীরকমভাবে ট্রিট করতো, আমরা তার থেকে তো বাইরে বেরোইনি। আজকেও আমরা তা যদি দেখি, আমরা তার সঙ্গে যুক্ত আছি কোনো না কোনো রকমভাবে, কম বেশি হতে পারে, অতটা না হোক, কম বেশি। হিরোশিমা নাগাসাকিতে যখন আমরা অ্যাটমিক অ্যাটাক করলাম, তাতে যে মানুষ যারা জ্বলে গিয়েছিল, দে ওয়ার সেকেন্ডসে জ্বলেছিল, জাস্ট লাইক দ্যাট।
তাদের যে বার্ন বডিগুলো যখন রাস্তায় দৌড়ে যাচ্ছে বা পড়ে আছে, সেইগুলো দেখে আমি ভয় পেতাম। আমি ছোটোবেলাও দেখতাম এগুলো, এখনও মাঝে মাঝে দেখি। তার থেকে আজকে যেটা হচ্ছে তার থেকে আমি কিছু ডিফারেন্স পাই না। আজকে অ্যাটমিক বোম্বিং হচ্ছে না, আমি সেটা বলছি না, কিন্তু অনেক মানুষকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তারপর আরেকটা হয়েছিল, আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন 9th স্ট্যান্ডার্ডে দিল্লিতে, তখন হয়েছিল একটা আপনার মন্ডল কমিশনের প্রোটেস্ট হয়েছিল। তখন প্রাইম মিনিস্টার ছিলেন, ভুলে যাচ্ছি কি সিং ছিলেন। মন্ডল কমিশনে একটা গোস্বামী ছিলে, সে দেশবন্ধু কলেজের সামনে নিজেকে জ্বালিয়ে দিয়েছিল পেট্রোল ঢেলে। সেটা আমি নিজের চোখে দেখেছিলাম। সেটা হয়েছিল মন্ডল কমিশনের প্রোটেস্ট, মানে যেটা মানে রিজার্ভেশন নিয়ে চলছিল, অ্যান্টি রিজার্ভেশন প্রোটেস্ট চলছিল। আমি প্রাইম মিনিস্টারের নাম ভুলে যাচ্ছি, উনি মারা যান পরে, সরি। আর ওনার সময় মানে ওকে আমি, ওর গোস্বামীর নামটা ভুলে যাচ্ছি, রাজীব গোস্বামী না কি গোস্বামী ছিল, গোস্বামী নিজের ওপর পেট্রোল ঢেলে নিজেকে জ্বালিয়ে নেয়। পুলিশরা বাঁচাতে যায়, জল ঢালে, কিন্তু হি ডাইড। আমি তাকে নিজের চোখের সামনে জ্বলতে দেখেছিলাম। তখন সব প্রোটেস্ট চলছিল, আমরা গিয়েছিলাম, আমি সিআর পার্কেই ছিলাম, আমার দেশবন্ধু কলেজ আমার কাছেই ছিল। অল দোজ থিংস আর ইনগ্রেন্ড ইন মাই মেমোরি। এইগুলো আমার মেমোরির মধ্যে আছে। আজকে যে আমি আর্ট থেকে এগুলো বের করছি, আজকে যে আনছি, আমার সোর্স অফ ইন্সপিরেশন বা আমার সোর্স অফ ইমাজিনারি আমার মেমোরিজ। তার সঙ্গে আজকে যে সমাজে, আজকে কন্টেম্পোরারি সমাজে বাস্তবিক যা হচ্ছে সেটাও আমি নিচ্ছি। আজকে যা কলকাতা হয়েছে, যেই ডক্টরের সঙ্গে যা হয়েছে, আমি সেটা নিয়েও ভাবি, আমি সেটা নিয়েও কাজ করব। আমি হঠাৎ রিয়্যাক্ট করতে পারছি না, কেন কি আমি ইনস্ট্যান্ট রিয়্যাক্ট করি না। আমার জন্য, আমাকে অনেকে বলেছে আপনি প্রোটেস্টের জন্য কাজ বানিয়ে দিন। এটা কোনো তামাশা না যে আমি একটা বানিয়ে দেবো আর আপনি গিয়ে লাগিয়ে নেবেন আর হয়ে যাবে। আমি পারবো না। আমি প্রোটেস্টে ছিলাম, আই ওয়াজ দেয়ার উইথ শুভেন্দু সরকার অ্যান্ড আদার্স। কিন্তু আমাকে হঠাৎ কেউ যদি বলে আপনি একটা পেন্টিং বানিয়ে দিয়ে দিন, আমরা প্রোটেস্টে দেবো, এটা হয় না। প্রোটেস্ট মানে সেটা নয় যে আমি একটা কোনো অর্ডারে একটা কিছু বানিয়ে দিচ্ছি। আমাকে নিজেকে একটা ভাবতে দিন। আমি একটা অনেক জিনিস ভাবছি, একটা ডিপ্রেশনে আছি। আমি এটাও ভাবতে পারছি না যে আমরা দুর্গাপূজা করছি কেন। দুর্গাপূজাটা করার কোনো মানে হয় না যখন একটা মেয়ের সঙ্গে এরকম হয়েছে। কারণ কি, দিল্লিতে যখন নির্ভয়া হয়েছিল, আপনারা জানেন নির্ভয়া যেটা ইনসিডেন্ট হয়েছিল, রেপ অ্যান্ড মার্ডার, তখন আমরা দিল্লিতে, পুরো দিল্লিতে আমরা কেউ দিওয়ালি মানাইনি। ইটস আ ফ্যাক্ট। কেউ আমরা দিল্লিতে দিওয়ালি মানাইনি। নট এ সিঙ্গেল হাউস ইন দিল্লি, হরিয়ানা, নয়ডা, গুরগাঁও আমরা কেউ মানাইনি। আমরা কেউ মোমবাতি বা দিয়া কেউ জ্বালায়নি, কোনো ফুলঝুরি না, কিচ্ছু না। টোটাল ব্ল্যাক আউট। সেটা আমরা করে এসেছিলাম দিল্লিতে দিওয়ালিতে। আমি সেটা বুঝতে পারি না যে আপনারা কেন করবেন না। সেটা যাই হোক, আপনারা যা খুশি করুন। কিন্তু আজকে মানুষকে যখন আপনি দেখবেন যে আপনি রিফিউজি ব্যাপারটাও জানেন, যে আমরা জানি যে সিরিয়া থেকে যখন সিরিয়ার ব্যাপারটা হলো, সিরিয়া থেকে রিফিউজিরা যখন পালাবার চেষ্টা করলো, যে গেল, অনেক একটা বাচ্চা মারা গেল আপনার সি বিচের মধ্যে। সেটা নিয়ে একজন জাপানিজ আর্টিস্ট কাজও করলো। এই যে বিভিন্ন জিনিস মানুষের, তোমার ছবিতে আমরা যেটা দেখছি, ক্ষমতা, দম্ভ এবং পতন, এই তিনটে একসাথে আমরা দেখতে পাচ্ছি। তো এটার ব্যাপারে তুমি কি বলবে? আজকে যে সমাজে কিছু শ্রেণীর লোক কিছু শ্রেণীকে ডমিনেট করার চেষ্টা করে, ইটস এ কাইন্ড অফ অ্যান সোশ্যাল ইমব্যালেন্স। সেটা আমি দেখি, সেটা আমার দেখে খুব খারাপ লাগে। মানে কিছু লোক হচ্ছে আপনার, কেউ হয়তো বিএমডাব্লিউতে ঘুরছে, আর কেউ হয়তো রাস্তায় বসে এখন ভিক্ষা চাইছে, খাওয়ারও খেতে পারছে না। কোনো স্টুডেন্ট আছে, কেন কি আমি অনেক বহু কলেজে পড়াতাম দিল্লিতে, অনেক স্টুডেন্ট আছে খুবই ভালো, কিন্তু খুব গরিব ফ্যামিলি থেকে আসতো। কিন্তু তারা
কলেজে নিতে পারতো না, কেন কি তাদের কাছে টাকা নেই, কিন্তু তাদের কাজ আছে। কিন্তু আপার ক্লাস কয়েকজন ছেলে মেয়ে যারা, তাদের হয়তো ওটা নেই, কিন্তু তারা টাকার জোরে অ্যাডমিশন নিয়ে নিত। এটা শুধু দিল্লিতে না, এটা সব জায়গায় হয় ভারতবর্ষে, আমার যা মনে হয়, কলকাতাতেও হয়। তো এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগতো যে যারা সত্যিই ট্যালেন্টেড তারা সেই জায়গাটায় যেতে পারছে না। দে ডিজার্ভ টু বি দেয়ার। এই জিনিসগুলো আমাকে খুব মনে দুঃখ দিত। আর এই যে সোশ্যাল ইমব্যালেন্স, ইকোনমিক্যাল ইমব্যালেন্স, অনেক সময় কী হতো আমি দেখেছি আমার বন্ধুদের, আমি নিজেও সেটা ভুগেছি, যে আজকে হয়তো খুব ভালো একটা চাকরি পেয়ে গেলাম, তো সঙ্গে সঙ্গে আমি ইএমআই দিয়ে একটা ফ্ল্যাট বুক করে দিলাম কিংবা একটা ভালো গাড়ি, কিন্তু কয়েক মাস পরে আমি জানতে পারলাম কোম্পানির একটা ডাউনফল হচ্ছে, পড়ে যাচ্ছে। কোম্পানির ডাউনফল যখন হচ্ছে তখন তার বউ তাকে ছেড়ে চলে গেল। ঘটনা, বউ ছেড়ে চলে গেছে কেন কি যে কোম্পানির ডাউনফল হয়ে গেছে, সে আর সেই ফ্যামিলিটাকে সাস্টেন করতে পারছে না টাকার জন্য, ছেলে মেয়েকে নিয়ে চলে গেল, ডিভোর্স হয়ে গেছে। আর সে টোটালি মানে হার্ট ব্রোকেন, ফাইন্যান্সিয়ালি ব্রোকেন, তার অবস্থা খুব খারাপ। সে টোটালি ডিপেন্ডেন্ট অন দ্য ফ্রেন্ডস টু সাপোর্ট হিম। এটা আমি দিল্লিতে দেখেছি, এটা আমি 2001-এও দেখেছি, তারপরেও দেখেছি। এই জিনিসগুলো আমি যখন দেখেছি, ইকোনমিক্যাল আর সোশিও ইমব্যালেন্স, আনসার্টেনিটি, ইনসিকিউরিটি, এইগুলো আমাকে অনেক রকমভাবে মানে ইন্সপায়ার করেছে ইমেজেসগুলোকে আনবার জন্য। এই যে যখন আমি ভাবি যে হাড্ডি, মাংস ছাড়া হাড্ডি নিয়ে আসবো, একটা রক্তপিণ্ড বানাবো, তখন আমি এই লোকগুলোকেই মনে করি যাদেরকে আমি দেখি, যাদের জীবনের সব কিছু জিনিস শেষ হয়ে গেছে, তাদের শুধু হাড্ডি আর কিছু মাংস পড়ে আছে, তাদের আর কিচ্ছু নেই, তাদের রিয়ালিটিতে কিচ্ছু নেই, তারা পুরোপুরিভাবে ধ্বংস, শেষ, একটা ধ্বংসস্তূপ, মানে পুরোপুরি হাড্ডি স্তূপ। আমি সেরকমভাবে ভাবি। সো দিস ইজ দ্য থিং। এই যে ছিন্নমস্তার ব্যাপারটা আমরা দেখছি, হ্যাঁ, এটাকে রিপ্রেজেন্ট কিভাবে? ছিন্নমস্তাটা আমি আগেও বললাম যে আমি বলতে চাই যে অনেকবার বলেছি আমি সবাইকে যে আমি মা কালীর যে একটা ছিন্নমস্তার যে একটা রূপ আছে, সেটার থেকে আমি খুব ইন্সপায়ার্ড। আরেকটা আছে শেক্সপিয়ারের হ্যামলেট, where you are actually talking to the skull. It is where you are actually talking to your ego. So your head, আপনি আয়নায় গিয়ে কী দেখেন? আপনার মুখটা দেখেন তো প্রথমে, দ্যাট মিনস ইউ আর লুকিং অ্যাট ইউর সেলফ। ইউর হেড is your ego, it's your reflection, yourself. Now when I detach this, আমি যখন এটাকে কেটে বের করে দিচ্ছি, আপনি যখন হাতে নিচ্ছেন বা ওটা নিয়ে যখন ফুটবল খেলছেন, পায়ে মারছেন, দ্যাট মিনস ইউ আর প্লেইং উইথ ইয়োর ইগো। আপনি নিজে আপনার অহংকারকে আমি ভেঙে দিয়েছি, ভেঙে আপনার পায়ের সামনে ফেলে দিয়েছি। আপনি এই মানুষ বইয়ে অনেক কিছু ড্রয়িং দেখতে পারবেন যেখানে এই মাথাটাকে আমি কেটে ফেলে দিয়েছি, পায়ের মধ্যে খেলছি কিংবা হাতে নিয়ে আছি বা জাগলিং করছি। দ্যাট ইজ ওয়ার ইউ আর প্লেইং উইথ এর ইগো। পুরো অহংকারটাকে নিয়ে আপনি খেলছেন, আপনার মাথা হচ্ছে আপনার অহংকার। এই ছিন্নমস্তার কনসেপ্টটা পুরোপুরি এই। আচ্ছা, বলছি আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই যে মানুষ বইটা নিয়ে আজকে আমরা মহোদয়ের দিন আলোচনা করছি, হ্যাঁ, তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তোমার কি মনে হচ্ছে এই যে মানুষ বইটা, সেটা আমাদের এই প্রেক্ষাপটকে কিভাবে দিশা দিতে পারে, মানে এই সামাজিক অবস্থায়? দেখুন, মানুষ বইটা কখনো ইররিলেভেন্ট হবে না। সমাজের যে এই জিনিসগুলো যে আসছে, এটা তো একদিনের জন্য নয়, এটা বহু বছর ধরে, বহু ডিকেডস ধরে চলছে। জানি না আমরা এগুলোকে সহ্য করছি। সব কিছু ইন্সপায়ার করে আর্টিস্টকে, তাকে অ্যাফেক্ট করে। আর্টিস্ট অনেক কিছু নিজের মধ্যে অ্যাবজর্ব করে তারপর সেই কাজটা করে। এটা একদিনও হয় না, মানে এটা নয় যে আপনি এখন বসে গেলেন, চা খেলাম, আমি বসে এখানে করে দিলাম। নো, ইটস নট লাইক দ্যাট।
you have to go through a lot of pain, lot of angst, lot of journey, then only you can create something. আজকে আমি যেগুলো ভাবছি সেগুলো একদিনে হয়নি, সেগুলো অনেক বছরের জিনিসের জার্নিতে আমি নিয়েছি, অল্প 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 করে নিয়ে তারপর নিজের মাথায় নিজের মনের মধ্যে নিয়েছি। তারপর আমি আর্টকে মনে করি মাথা, হার্ট, then it travels to my hand, mind, heart and hand in coordination, তারপর আমি আর্টটা করতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অবজারভেশন, চোখে দেখা। আমি কলকাতায় এসে 250খানা কাজ করেছিলাম, আর আমি কুমারটুলি ঘাটে গিয়ে বসতাম। কুমারটুলি ঘাটে গিয়ে বসে আমি খালি অবজার্ভ করতাম আর ড্রয়িং করতাম। সেখানে আমাকে ইন্সপায়ার করবার জন্য লোকজন কারা ছিল, ওখানে আশেপাশের জিনিস, ওখানে আশেপাশে যা পাচ্ছি সেই জিনিসটাকে আমি নিতাম, সেই জিনিসটাকে আমি অবজার্ভ করতাম। সেটা নেওয়ার যদি আমার ক্ষমতা না থাকে সেটাকে আমি দিতে পারবো না। সেই কাজগুলোর মধ্যেই 250 কাজের মধ্যেই কমসে কম অ্যাটলিস্ট 30 ওয়ার্কস হ্যাভ গন টু সুইজারল্যান্ড। নাও সেটা বড় কথা না, কথা হচ্ছে আমি কোথায় বসে কোন কাজটাকে অবজার্ভ করছি। আমি আলমবাজার ঘাটে গিয়ে বসে কাজ করি, দক্ষিণেশ্বরে গিয়ে কাজ করতে পারি, যে কোনো জায়গাতে। আপনি যে কোনো জায়গায় বসে কাজ করতে পারেন। আপনি কি ওই জিনিসটাকে নিতে পারছেন? তারপর নেওয়ার পরে ব্যাপারটা কি, ব্যাপারটা অনেক জটিল, ইটস ভেরি কমপ্লিকেটেড। মাই আপব্রিঙ্গিং, sorry, I have to get into English, sorry. My upbringing, my entire journey throughout the years, 45 years, my education, everything impacts my creativity. Now, আমি সমাজটাকে কী করে দেখছি সেটা দেখা একদিনে তৈরি হয়নি, সেটা আমার ছোটোবেলার থেকে শুরু হয়েছে। যেইভাবে আমি পড়াশোনা করেছি, যেভাবে আমি বড় হয়েছি, যেভাবে আমি তৈরি হয়েছি, আমি দিল্লিতে থেকেছি, অন্যভাবে বুঝেছি, সেইভাবে আমি কাজ করছি। আপনি হয়তো অন্য জায়গায় থাকবেন, আপনি হয়তো আফ্রিকায় থাকবেন, আপনি হয়তো অস্ট্রেলিয়ায় থাকবেন, আপনি হয়তো অন্য জায়গায় ইউরোপে থাকছেন। আপনার দেখা চিন্তা, your entire perspective, your entire thinking will be different. That is what matters. আপনি যেই জায়গায় যেই সমাজে থাকছেন, যেই সময়ে থাকছেন, আমাকে একটা কথা বলুন, আমি একটা কথা কোশ্চেন করতে চাই আপনার চ্যানেলের থ্রুতে। আমি আজকে বসে আছি 2024, তাই তো? আজকে বসে আমি বুদ্ধা বানাচ্ছি, আজকে বসে আমি কৃষ্ণ আর রাধা বানাচ্ছি, আজকে বসে আমি বেনারসের ঘাট বানাচ্ছি, আজকে বসে আমি অন্য কিছু বানাচ্ছি, গরু বানাচ্ছি বা অন্য কিছু বানাচ্ছি। এটা কি রেলিভেন্ট? এই কোশ্চেনটা আমি আপনাকে করছি। এটা আমার কোশ্চেন আপনাকে। এটা কি কন্টেম্পোরারি? এটা কি বাস্তবিক? না, অ্যাকচুয়ালি বাস্তবিক নয়। মানে এটা তো থাকবেই, বেনারস ঘাট থাকবে, সবই থাকবে, কিন্তু সেটা সেই জায়গায় আছে, থাকবেই, জায়গায় থাকবে, উড়ে যাবে না তো, উড়ে যাবে না। কিন্তু এটাকে নিয়ে সমাজের প্রেক্ষাপট বা বর্তমান সিচুয়েশন, সামগ্রিক ব্যাপারটা, এটা নিয়ে ভাবা যায়। আজকে আপনি যেই অবস্থায় আছেন, বাস্তবিক অবস্থায় আছেন, আপনি বলেন কন্টেম্পোরারি আর্টিস্ট। অনেক লোকে লেখেন আমি এমিনেন্ট আর্টিস্ট। এমিনেন্ট বলাটার আগে 10 বার ভাববেন, প্রথম কথা। তারপর বলেন কন্টেম্পোরারি আর্টিস্ট। কন্টেম্পোরারিটা কী? আপনি ঘরে বসে গরু বানাচ্ছেন, আপনি ঘরে বসে যা বানাবো বললাম আপনি বানাচ্ছেন, তারপরে আপনি বলছেন এমিনেন্ট আর্টিস্ট, কন্টেম্পোরারি। আর এটা কি কন্টেম্পোরারি জিনিস? সমকালীন মানে, হ্যাঁ, আপনি বাংলায় যেটা বললেন সমকালীন, समकालीन, हिंदी में हम कहते हैं समकालीन। ये समकालीन नहीं है, ये সমকালীন না। সকল ছিল, আছে, থাকবে। কয়েকটা জায়গায় আমি কোনো গ্যালারির নাম নেবো না। আমি কলকাতায় এসে কয়েকটা গ্যালারি আমি ঘুরেছি, নাম নেবো না। রবীন্দ্র সদনে নেমে আমি ঘুরেছি, নন্দনের পাশে, নাম নিচ্ছি না, চা খেতে ভালো লেগেছে। কিন্তু যে কাজগুলো আমি দেখেছি সেই কাজগুলো আমার কোনোদিনই মনে ভালো লাগেনি। সেখানে আমি শুধু আপনার ফিশ চপ আর চা আর চিকেন রোলটা খেয়েছি, সেটাই আমার ভালো লেগেছে। কেন কি যে আপনারা একাডেমিক প্রলোভন বা একাডেমিক
যেটা হয় যার ঝুঁকাও যেটা হতে হয় একাডেমিক ওটার থেকে বেরোবার চেষ্টা করেননি। এখন আপনাকে বলা হয়েছে একটা সুন্দর করে একটা বুদ্ধদেব বানান বা সুন্দর করে এটা বানান। আমাকে সুন্দর করে একটা বুদ্ধদেব বা সুন্দর করে এটা কেন বানাতে হবে? ওয়াই? আমাকে বলা হয়েছে সাদা সুন্দর একটা বুদ্ধদেব বানানো উচিত। আমি যদি কালো বুদ্ধদেব বানাই, আর এটা আমি ইন্ডিয়া আর্ট ফেয়ারও দেখেছি যে অনেকে অনেক র্যাডিক্যাল কাজ করেছে, অনেক কিছু দেখতে পেয়েছি ইন্ডিয়া আর্ট ফেয়ারে। আমি এরকম জিনিস আমি কলকাতায় দেখতে চাই। বিনালে হচ্ছে, আজকে আমি শুনতে পারলাম বেঙ্গল বিনালে হচ্ছে, এখানে অনেক বড় বড় লোক করছে, সেটা আশা করি সেটা ভালো হবে, সেটাতে নতুন কিছু একটা আনা হবে, সেটাতে এই যা চলছে তার থেকে বাইরে বেরোতে পারবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যা সোসাইটিতে শেখাচ্ছেন, কলেজে শেখাচ্ছেন, স্কুলে শেখাচ্ছেন, সেটা একটা গণ্ডির মধ্যে শেখাচ্ছেন যেটা হওয়া উচিত। এক সময় ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টে আমি পড়াতাম। ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের মধ্যে এমন জিনিস শেখানো হতো যেটাতে আমরা গণ্ডির থেকে বাইরে ছিলাম, এক্সপেরিমেন্টেশনের মধ্যে ছিলাম, আলাদা কিছু ভাবতাম, মানে মনটাকে আর মাথাটাকে খুলে দিয়েছিলাম। এইটা করা আর্টের মধ্যে সবচেয়ে বড় জিনিস, মাথা আর মন এইটাকে খুলে দিন আর্টের জন্য। এটা যদি আপনি না করতে পারেন তার মানে আপনি আপনাকে জায়গায় গণ্ডির মধ্যে রাখছেন। আপনাকে এটাই ভাবতে হবে, এটাই করতে হবে, এটাই ঠিক, এটা না করলে ভুল। ম্যাথসে 2+2 4 হয়, আর্টে এটা হয় না। আজকের দেবীপক্ষর আড্ডা আমরা মহালয়ার দিন মারছি, যেদিনকে পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু। আজকে আমাদের এই যে মানুষ বইটা নিয়েই আলোচনা এতক্ষণ হলো, যে এই মানুষ বইটা সৌমেন ভৌমিকের হাতে বানানো, একদম নিজের হাতের তৈরি ড্রয়িং, এবং তার সাথে নিজের এই বুক নিয়ে লেখা এর ভেতরে আপনারা পাবেন। এবং এই বইটি কোথায় কোথায় পাবেন আরও একবার আমি অ্যামাজনে পাবেন, আপনি অ্যামাজনে পাবেন। অ্যামাজনে যখন যাবেন আপনি পিকাডিলি বুক স্টোরে পাবেন অ্যামাজনে। তাছাড়া আমি নিজেও এখানে করছি। তাছাড়া এখানে কলকাতায় কলেজ স্ট্রিটে মানদাসের কাছে এটা আছে রাখা, আপনি যাবেন। এটা পুটিরামের কাছে যেখানে দোকান আছে, মিষ্টির দোকান, পুটিরাম থেকে একটু আগে এগিয়ে যাবেন হাতের ডান দিকে, সেখানে মানদাস আছে। মানদাস এখানে রাখা আছে কপিস, ইউ ক্যান গেট ইট ফ্রম দেয়ার। তো এটাই ব্যাপার, আপনি ডাইরেক্ট আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আপনি বই নেওয়ার জন্য। ইটস ইউর উইশ। সো আই উইশ অল অফ ইউ এ ভেরি হ্যাপি দুর্গা পূজা। কিন্তু আমার মন আজকে ভালো নেই, কেন কি যে আপনারা জানেন কলকাতায় যা ঘটনা ঘটেছে, যা তিলোত্তমার সঙ্গে হয়েছে, তারপরে আমি মনে করি না যে আমার দুর্গা পূজা এনজয় করার কোনো অধিকার আছে। আমার নেই কোনো অধিকার। আমি জানি না আপনারা কী করবেন। নমস্কার। সাম্প্রতিককালে দাঁড়িয়ে সমকালীন একটা বইয়ের আধারে বলতে পারেন এই আলোচনার মধ্যে দিয়ে আজকে আমাদের দেবীপক্ষের যে অনুষ্ঠান সেটার শুভ সূচনা হলো। আশা করি পুজো আপনারা কাটাবেন। এবছর আমরা সবাই একটু দুঃখের সাথেই পুজো কাটাবো। সবাইকের কাছে এটুকু আশা রাখবো, এই বইটা আপনারা একদম নিজেদের পকেট বুক করে রাখবেন, এবং এই বইটা মানুষের জীবন চরিত বলতে পারেন। এটা মানুষের সারা জীবন সবসময় সমস্ত প্রেক্ষাপট আপনারা এই বইটার মধ্যে পাবেন। এবং এই বইটার সাথেই এবারের পুজো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের একদম পালন করা, এগিয়ে এটাকে নিয়েই উদযাপন করা উচিত বলে মনে হয়। এবং আপনারা আশা করি এই বইটা রাখবেন নিজেদের পকেট বুক করে। এবং এই আড্ডা, আজকের এই পক্ষের আড্ডা এইখানেই আমি সমাপ্তি টানছি। মানুষ আরও উন্নত হোক, তার জীবন আরও উন্নত হোক, সমাজের সমস্ত কালো জিনিস, অন্ধকার কেটে যাক, দেবীপক্ষের সূচনায় এইটুকু আশা রেখেই আজকের আড্ডা এখানেই আমরা শেষ করলাম। সোমেনদা, বং দর্পণ, বিনোদন সবার জন্য।